আজকে আমাদের টপিক তাপগতিবিদ্যা। তো আমরা শুরু করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। আমরা লিখি dq equal to du plus dw। এটাকে আবার লিখতে পারি dq equal to du plus p dv। এগুলো প্রতিটাই সূত্র গুরুত্বপূর্ণ। এখন আবার দেখো লেখা যায় dw equal to p dv। এরপরে আছে আমাদের দেখো জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, যেটা হচ্ছে w equal to j q। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো এখন dq equal to দেখো তাপের পরিবর্তন, du অন্তঃস্থ শক্তির পরিবর্তন, dw কাজের পরিবর্তন, আর dv equal to v2 minus v1 আয়তনের পরিবর্তন। এগুলো আমি লিখে রেখেছি কারণ সময় কম তাই। এখন দেখো কিছু নোট আছে, অর্থাৎ কিছু শর্ত আছে সূত্রের ক্ষেত্রে। সিস্টেম তাপ গ্রহণ করলে dq ধনাত্মক হবে, সিস্টেম তাপ হারালে dq ঋণাত্মক হবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে du ধনাত্মক, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে du ঋণাত্মক হবে। আর সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে dw ধনাত্মক, পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করলে dw হবে ঋণাত্মক। এখন দেখো আমি একটা অঙ্ক লিখে রেখেছি। কোন সিস্টেমে গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আমি তোমাদের সুবিধার জন্য এগুলো একটু ভেঙে ভেঙে করাচ্ছি। দেখো কি কি দেওয়া আছে। চাপ P equal to 400 প্যাসকেল, তারপরে কি দেখো তাপ শক্তি dq 800 জুল, তারপরে দেখো কি আছে যে কাজ dw equal to 1200 জুল। এরপরে আমাদের বের করতে হবে গ্যাসের আয়তন, তাহলে কি dv equal to হট আর অন্তঃস্থ শক্তি পরিবর্তন du equal to হট। তো আমরা কি জানি dw equal to কি p dv। এখানে মান বসালে উত্তর চলে আসে। আমাদের কি লাগবে dv equal to এটা একটা গেল যে গ্যাসের আয়তন। এরপরে দেখা আছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। এটাও আমাদের সূত্র জানা যে dq equal to du plus dw। এখান থেকে আমাদের কি লাগবে du, তাহলে du এই পাশে নিয়ে চলে আসলো কি dq minus dw। dq এর মান কত 800 আর dw এর মান কত 1200, তাহলে কি -400। এরপর দেখো আমরা পরের টপিকসে চলে যাব। পরের টপিক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো আমরা লিখি ইঞ্জিনের দক্ষতা এটা ইকুয়াল টু 1 minus T2 by T1 গুণ 100%। এটা আবার লেখা যায় 1 minus Q2 by Q1 গুণ 100%। যেখানে দেখো T1 উচ্চের তাপমাত্রা, T2 গ্রাহকের তাপমাত্রা, এবং উচ্চের তাপমাত্রা অর্থাৎ T1 সবসময় বেশি হবে। আবার Q1 সমান কি গৃহীত তাপ এবং Q2 সমান কি বর্জিত তাপ। যেখানে Q1 অর্থাৎ গৃহীত তাপ সবসময় অর্থাৎ ইঞ্জিনের যে তাপটা দেওয়া হবে সেটা সবসময় বেশি হবে। এরপর দেখো সমক্ষমতায় T2 by T1 Q2 by Q1 আর কাজ W equal to eta Q1 বা Q1 minus Q2, যেখানে Q1 বড়। এবার দেখো অঙ্ক
একটি কার্বন ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যরত। উচ্চ তাপমাত্রায় যদি এটি 2.52 × 10⁶ জুল তাপ শোষণ করে তবে প্রতি চক্রে ইঞ্জিনটি কি পরিমাণ কাজ করছে। তো আমাদের কি কি দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা T1 = 227 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার সময় আমরা সবসময় সেলসিয়াস থেকে কেলভিনে নেব, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে কি করতে হবে, 273 যোগ করতে হবে, তাহলে দেখো 500 কেলভিন। আর 227 ডিগ্রি আমরা T1 নিয়েছি কারণ আমরা সূত্রেই দেখলাম যে T1 সবসময় বড় হবে, অর্থাৎ উচ্চের তাপমাত্রা সবসময় বেশি হবে। তাহলে T2 কত, 127 ডিগ্রি সেলসিয়াস, 127 যোগ 273, 400 কেলভিন। এরপর দেখো উচ্চ তাপমাত্রায় যদি এত জুল তাপ শোষণ করে, অর্থাৎ গৃহীত তাপ, U1 সমান কত দেওয়া আছে, 2.52 গুণ 10⁶ জুল। আমাদের কি বের করতে হবে যে ইঞ্জিনটি কি পরিমাণ কাজ করছে, W = হট। তাহলে অঙ্ক দেখো এটা = 1 - T2/T1, 1 - T2 এর মান কত, 400/T1 এর মান হচ্ছে 500 = 0.2। আর কাজ W = কি, এটা Q1, এটার মান 0.2 গুণ Q1 এর মান 10⁴ জুল। এবার দেখো আরেকটা অঙ্ক আছে, দক্ষতা 60%, উচ্চ তাপমাত্রা 450 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা কত। তো একই সূত্র, তো দক্ষতা এটা কি দেওয়া আছে, 60%, উচ্চ তাপমাত্রা 450 কেলভিন। তো এখান থেকে হিসাব করলে T2 এর মান আসবে 180 কেলভিন। এরপর দেখো আমাদের আছে সমুষ্ণ প্রক্রিয়া, তো আমরা সূত্রগুলো লিখি, P1V1 = P2V2, তারপরে আছে দেখো V1/T1 = V2/T2, এরপরে আছে দেখো P1/T1 = P2/T2। এগুলো জাস্ট যে প্রথম পথে দশম অধ্যায়ের মতন যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আছে সেগুলোর মতন। এরপরে দেখো আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র প্রায় সেম, P1V1 গামা = P2V2 গামা। এরপর আছে দেখো T1 গামা P1 1 - গামা = T2 গামা P2 1 - গামা। এরপরে T1V1 গামা -1 = T2V2 গামা -1। দেখো গামাটা হচ্ছে একটা ধ্রুবক যার মান এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.41, বহুপারমাণবিক গ্যাসের জন্য 1.33। এই তিনটা মান মুখস্থ করতে হবে। এরপরে আছে দেখো যে সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, W = nRT ln V2/V1, যেখানে R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এবার দেখো অঙ্ক আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক বায়ুকে হঠাৎ বা রুদ্ধতাপে সংক্রমিত করে অর্থাৎ সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো।
চূড়ান্ত তাপমাত্রা চাপ নির্ণয় করো। এখানে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য দুটো করে প্রশ্ন দিচ্ছি, যাতে আমারও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয়। তো কি কি দেওয়া আছে আমরা সেগুলো লিখে নেব। প্রথমে দেখো যে T1 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 যোগ 273 298 কেলভিন। আমাদের আগে বলেছি যে কেলভিনে করে নিতে হবে, আমাদের চূড়ান্ত তাপমাত্রা T2 বের করতে হবে। তারপরে কি আছে দেখো V1 সমান V ধরবো, এরপর বলেছে কি আয়তন অর্ধেক হয়ে গেল, তাহলে V2 কি হাফ V। এরপরে দেখো চাপ P1 ইকুয়াল টু বায়ুমণ্ডল চাপ, তা বায়ুমণ্ডল চাপ আমরা জানি 1 অ্যাটমসফিয়ার, আর চূড়ান্ত চাপ আসছে P2 বের করতে হবে। এখন আমাদের প্রশ্ন আছে যে যদি রুদ্ধতাপে না বলা থাকতো, যদি শুধু বলতো হঠাৎ সংক্রমিত করে, তখন তোমার বুঝতে হবে যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বসাতে হবে। আর যখন ধীরে ধীরে বলবে তখন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার সূত্র আসবে। তাহলে আমরা সূত্র বসা দেখো, এখানে টি আর বি এর সাথে সম্পর্ক, এই সূত্র কি T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এখান থেকে T2 ইকুয়াল টু V1 বাই V2 গামা মাইনাস 1 গুণ T1। এবার এখানে সব মান বসালি, উত্তর চলে আসবে 393.18 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রা বেড়ে গেলে এবার বলেছে চূড়ান্ত চাপ। তো P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, তাহলে আমাদের কি বের করতে হবে P2, তাহলে V2 বাই V1 গামা গুণ P1। .64 atmosphere। এরপর দেখো আমাদের টপিকস এন্ট্রপি। তো তাপমাত্রা অপরিবর্তিত থাকলে এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু dq বাই t সমান mLF বাই t সমান mLV বাই t। আর তাপমাত্রা পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু ms ln T2 বাই T1। এখানে দেখো LF টা আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যার মান হচ্ছে 33, 60, 2 মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। অনেক প্রশ্নে দেওয়াও থাকে, অনেক সময় থাকেও না। তো LV সমান কি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, তারপরে S হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ, যার মান হচ্ছে 4200। এবার দেখো অঙ্ক আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপি পরিবর্তন। তাহলে আমাদের কি আছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের কি সূত্র আসবে ds ইকুয়াল টু mLF বাই t। তো m হচ্ছে 1 কেজি, LF এর মান কত 33, 60, 2 আর তাপমাত্রা 273। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এটা সলভ করবা। এরপর দেখো পরের অঙ্কটা, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন। এখানে দেখো বিভিন্ন ধাপে পরিবর্তন হয়েছে। প্রথমে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি বাষ্প। তাহলে 3 ধাপে। DS3। তাহলে প্রথমে কি দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, তাহলে DS1।
এখানে দেখো 10 গ্রাম, তাই 10 গ্রামকে কেজিতে পরিণত করলাম, 1000 দিয়ে ভাগ, প্লাস এবার দেখো কি DS2 অর্থাৎ এখন দেখো এখানে কি 0°C তাপমাত্রা পানি থেকে 100°C তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ধাপ। তাহলে কি আসবে, যে এই সূত্রটা আসবে আমার DS ln T2/T1। পানির আপেক্ষিক তাপ কত, 4200, তারপরে ln T2 373/T1 আছে 273। এরপরে দেখো পরের ধাপে কি আছে, যে 100°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার বাষ্প, তাহলে কি 2260 300/373। এখন এটা হিসাব করবা, চল এবার দেখো পরের টপিক, গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে কি হবে, ½ mv² ms del থিটা, বা v² 2s del থিটা, অতএব থিটা v²/2s। এরপরের টপিকস দেখো, স্থিতিশক্তি বা বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে, অর্থাৎ mgh = ms del থিটা, বা gh = s del থিটা, বা থিটা = h/, এখন এস এর মান আমরা কি জানি, পানির আপেক্ষিক তাপ 4200, জি এর মান 9.8, এটা হিসাব করলে আসে দেখো h/428, অতএব কি থিটা সমান h/428। অঙ্ক দেখো, 100 মিটার উঁচু একটি জলপ্রপাতের উপরের ও নিচের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে। তো আমরা সূত্র কি জানি, থিটা = h/400, h এর মান কত 100, 428 = দেখো এরপর আছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। তো আমরা সূত্র লিখি, C-0/100, F-32/180, K-273/100। এটা আর এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল, আর আরটা হচ্ছে রোমার। তো এটা নিচের থেকে দেখো 20 দিয়ে ভাগ দিলে কি থাকে, C/5, F-32/9, K-273/5, R-492/9, R/4। এটা আমাদের মূল সূত্র। এবার দেখো একটা অঙ্ক আছে, 15°C তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের সমান। তাহলে কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের ভিতর সম্পর্ক, তাহলে আমরা সূত্রটা লিখি, C/5, F-32/9, বলছে 15°C তাপমাত্রা, তাহলে সেলসিয়াস স্কেলের জায়গায় 15 বসাই,
আর এখান থেকে দেখো এফ এর মান আসবে না 59°F। এবার তোমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে দেখো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে -40°, অর্থাৎ সেলসিয়াস স্কেলেও -40°C আর ফারেনহাইট স্কেলেও -40°F, অর্থাৎ একই তাপমাত্রা, তাই -40°C তাপমাত্রা। অনুরূপভাবে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে 574.25° ফারেনহাইট স্কেলেও যে মান দেবে কেলভিন স্কেলেও একই মান দেবে। এই দুটো তার নাম মুখস্থ করতে হবে। এরপর দেখো যে তাপমাত্রার পরিবর্তন, তো আমরা নিচেরটা লিখে ফেলি 100°C 180°F ইকুয়াল টু 100 কেলভিন ইকুয়াল টু 180 র্যাঙ্কিন ইকুয়াল টু 80 রোমার। এটাকেও 5 দিয়ে ভাগ করে 5°C 9°F 5 কেলভিন 9 র্যাঙ্কিন 4 রোমার। দেখো অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা। দেখো বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন যদি 35°C হয় তাহলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে। তাহলে দেখো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের ভিতরে সম্পর্ক, তাহলে কি 5°C সমান 9°F, অর্থাৎ 5° সেলসিয়াস স্কেলে 5° পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে 9° পরিবর্তন হয়। তাহলে আমাদের এখানে 35° বের করতে হবে। তাহলে ওই কি নিয়মটা করা যায়, অনুপাতে 35°C পরিবর্তন কত হবে, 9 গুণ 35/5°F ইকুয়াল টু 7×9 = 63°F, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন 35° হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে 63°F। এবার আছে দেখো ত্রয়োদশ বিন্দু, এটা মুখস্থ করতে হবে 273.16 কেলভিন বা 0.16°C এবং 4.58 মিলিমিটার পারদচাপ। এরপরে আছে দেখো থিটা ইকুয়াল টু r থিটা মাইনাস r0 বাই r100 মাইনাস r0, অর্থাৎ আর থিটাটা কি, যে তাপমাত্রা বের করতে হবে সেই তাপমাত্রায় রোধ, r0 কি 0°C তাপমাত্রায় রোধ, আর r100 কি 100°C তাপমাত্রায় রোধ। এখন সেলসিয়াস স্কেলেরটা লিখেছি, এই জন্য কি হবে, এখন যদি আমাদের ফারেনহাইট স্কেলে বের করতে বলে তুমি ফারেনহাইট লিখবো একবারে, একই সূত্র, অনুরূপভাবে যদি আমাদের কেলভিন স্কেলে বের করতে বলে তাহলে কেলভিনের সূত্রটা লিখবো। দেখো অঙ্ক করলে তোমরা বুঝবা, কোন একটি রোদ থার্মোমিটারে 0°C এবং 100°C তাপমাত্রায় রোদ যথাক্রমে 12 ওহম এবং 24 ওহম। থার্মোমিটারকে একটি গরম তেলে ডুবালে রোদ হয় 36 ওহম। তেলের তাপমাত্রা কত? তাহলে আমরা যেহেতু সেলসিয়াস স্কেলে আছে, তাহলে সেলসিয়াস স্কেলের সূত্রটা পাতাই, r100 মাইনাস r0। দেখো c/100, আর থিটা কি, যে তাপমাত্রায় বের করতে হবে সেই তাপমাত্রায় রোধ, তাহলে এটা কি 36। আর 0°C তাপমাত্রায় রোধ কত দেখো 12, 100°C তাপমাত্রায় রোধ কত দেখো 24, 12। এখান থেকে c বেরোবে 200°C। এখন এই অঙ্কটা যদি আমাদের বলতো যে তেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো, তাহলে কি লিখতাম আমরা, F-32/180 ইকুয়াল টু r থিটা মাইনাস r0 বাই
আর 100 মাইনাস আর 0, তাহলে f মাইনাস 32/180 ইকুয়াল টু, একই নিয়ম সেম, এখান থেকে f এর মান বের হয় তো 392 ডিগ্রি ফারেনহাইট।